নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ গল্প বলি শোনাতে আমি একটি উপন্যাস পাঠ করে শোনাব। উপন্যাসটির এক একটি পর্ব আপনারা প্রতিদিন পাবেন। রোজই আমি উপন্যাসটির একটি পর্ব পাঠ করব। জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যর জন্মদিন আগামী 10ই জানুয়ারি। তাকে শ্রদ্ধা জানিয়ে এবং শ্রোতা বন্ধুদের সবার কথা মনে রেখে আজকে আমি পাঠ করব তারই লেখা একটি উপন্যাস। উপন্যাসটির প্রথম পর্ব আজ পাঠ করব। উপন্যাসটির নাম গভীর অসুখ, লেখক সুচিত্রা ভট্টাচার্য। বাইরের বড় ঘরটা বেশ কায়দা করে সাজানো হয়েছে আজ। পেল্লাই পেল্লাই সোফাগুলো সরে গেছে দূরে দূরে। সেন্টার টেবিলের স্থান কোণের স্ট্যান্ড ল্যাম্পটার পাদদেশে। পেলমেট থেকে ঝুলছে ইস্ত্রি করা গাঢ় নীল পর্দা। ভারী পর্দা, পাখার হাওয়ায় নড়ে না। মধ্যিখানে এখন বেশ খানিকটা ফাঁকা জায়গা। সেখানে শোভা পাচ্ছে ডিম শেপ খাবার টেবিল, তার উপরে এক প্রকাণ্ড কেক বিরাজমান। 3 থাকের কেক, 3 স্বাদের, স্ট্রবেরি, পাইনঅ্যাপল আর চকোলেট। বিলিতি পিষ্টকের মাথায় মিনি থামের মতো এক লাল টুকটুক মোমবাতি অপেক্ষা করছে জ্বলে ওঠার এবং নিভে যাওয়ার। দেওয়াল থেকে দেওয়াল অজস্র রঙিন কাগজের মালা। দরজা জানালার মাথায় থোকা থোকা বেলুন, খড়ময় সুতোয় ঝোলানো রাংতার ফুলতারা ঝিলমিল ঝিলমিল। অভিজিৎ ঘরে ঢুকে পল্লবের পাশে এসে দাঁড়ালো। নিঃসাড়ে এক মনে ক্যামেরার ফ্ল্যাশ পরীক্ষা করছে পল্লব। চিরিক চিরিক আলো জ্বলছে, আবার নিভছে ঘন ঘন। একটু বুঝি চিন্তিত পল্লব, 2-1টা ফ্ল্যাশ মিস হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ওপাশে ঋতুর বাবা গমগমে স্বরে এক মধ্যবয়সী মহিলার সঙ্গে আড্ডা মারছেন। এখনো চেহারায় চটক আছে মহিলার। এই গরমেও রংচং মেখেছে যথেষ্ট। অভিজিতের অপরিচিত, বোধহয় শ্বশুরমশাইয়ের প্রতিবেশিনী। এই 63 বছর বয়সেও শ্বশুরমশাইয়ের মহিলা মহলে বিপুল সমাদর। গোটা 5-6 বাচ্চা এলোপাথারি ছোটাছুটি করছে। রিমলিকেও তাদের মধ্যে এক ঝলক দেখা গেল। মামার বাড়ি এলেই মেয়ের জীবনী শক্তি যেন ডবল হয়ে যায়। টেবিলের পাশে দাঁড়িয়ে ঋতুর জামাইবাবু করতালি করছে, যেমনটি করে থাকে এ বাড়ির অনুষ্ঠানে। হাঁক পেরে ডাকছে বউকে। নিতুদি সেই শুনেই হুড়মুড়িয়ে দৌড়ে এলো। ঋতুর মা প্রতিমা পাখার নিচে দাঁড়িয়েও নাতি কোলে দরদর ঘামছেন। পল্লবের বন্ধু বন্ধুনীদের সঙ্গে কথা বলছে মালা, হাসছে। কিন্তু ঋতু গেল কোথায়? ছোট জামাইবাবুর দিকে এতক্ষণে চোখ পড়েছে পল্লবের। একটু মেয়েলি ধাঁচের ফর্সা কমনীয় মুখে হাসি ফুটে উঠল তার। বলল, আরে এসে গেছেন, এত লেট? আর বলো না, কলেজে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, শেষ হলো এই 5টায়। তারপর জরুরি কাজে একটা জায়গায় ছুটতে হলো। আপনার জন্য সবাই ওয়েট করছে। পল্লব গলা উঠালো, মালা মালা, এই যে আমাদের চিফ গেস্ট এসে গেছে দেখো। একা মালা নয়, সকলেরই নজর পড়েছে অভিজিতের দিকে। বাপ্পা অভিদা, 7টা বলে একেবারে 8টা বাজিয়ে দিলেন। এই অভি, বউ মেয়ে ফেলে কোন ছাত্রীর পেছনে ছুটছিলে গো? পথে জ্যাম ছিল নাকি ভায়া? অবরোধ টবরোধ? হা হা, সবাই মিলে ওর পেছনে লাগলে কেন? খেটে খুঁটে আসছে, আর তো দেরি করার কিছু নেই। পল্টু, নে শুরু করে দে। 7 বছর হলো এ বাড়িতে বিয়ে হয়েছে অভিজিতের, কিন্তু এখনো জামাই জামাই ভাবটা গেল না তার। লাজুক লাজুক মুখে সে দাঁড়িয়ে আছে একপাশে। এ বাড়িতে সে কথা বলে কম, গায়ে পড়ে কারুর সঙ্গে আলাপ জমায় না। মুখে একটা স্থির হাসি ধরে রাখে সারাক্ষণ, অধ্যাপক সুলভ হাসি। এই মুহূর্তে নিজেকে বেশ কেষ্টবিষ্টু মনে হচ্ছিল অভিজিতের। শুধু সে নেই বলে একটা অনুষ্ঠান শুরু হয়নি, এই চিন্তাটাই ভারী সুখদায়ক। আবার একটু অস্বস্তি হচ্ছে। অনেক নিমন্ত্রিত বসে আছে, কসবায় হয়তো আজকে না গেলেই হতো। রিমলি এসে কোমর জড়িয়ে ধরল।
বাবা, আমি না আজ 2টো আইসক্রিম খেয়েছি। অভিজিৎ রিমলির দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, এর মধ্যেই 2খানা আইসক্রিম? গরম লাগছিল যে। মেয়ের মাথায় আলগা হাত বোলালো অভিজিৎ। তারপর নিচু গলায় প্রশ্ন করল, তোর মা কোথায় রে? মার মাথা ধরেছে তো, মামির ঘরে শুয়ে আছে। ওষুধ খেয়েছে কিছু? উত্তরের আগেই প্রশ্ন এসে হাজির। আবির্ভূত হয়েছে ঋতু। পরনে তোতা রঙের কাঞ্জিভরম, কানে ঝোলা দুল, গলা ইমিটেশন নেকলেস। কটকট করে অভিজিতের দিকে তাকালো একবার, তারপর মুখ ঘুরিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ঘরে মৃদু গুঞ্জন। মূল অনুষ্ঠান এবার শুরু হতে চলেছে। পল্লব ফ্যান অফ করে দিয়ে এলো, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দৌড়োদৌড়ি করছে। তারপর রেডি হয়ে গেল। যারা এতক্ষণ ছড়িয়ে ছিটিয়ে ছিল তারাও জড়ো এবার টেবিল ঘিরে। আজকের আসরের মধ্যমণি গুবলুবাবু সেই ঠাকুমার কোলে তখন থেকে চোখ কচলাচ্ছেন। এই ভিড়ভাট্টায় কি আর ঘুম আসে? মালার বোন তাকে একবার টানার চেষ্টা করতেই তিনি তারস্বরে কান্না জুড়লেন। গুবলুবাবুর পরনে আজ ইলাস্টিক লাগানো ধুতি, সিল্কের পাঞ্জাবি, কপালে চন্দনের টিপ। এই বর্ষাজে গুবলুবাবু একটুও সন্তুষ্ট নন। আজ এই গৃহে তিনিই সম্ভবত একমাত্র অকৃত্রিম অসুখী মানুষ। গুবলুর আজ 1 বছর পূর্ণ হলো। এখন তার জন্মদিনে কেক কাটা হবে। এ ধরনের অনুষ্ঠানে শেষ মুহূর্তে কয়েকটা ছোটোখাটো বিভ্রাট সবসময়ই দেখা দেয়। মোমবাতি জ্বালানোর আগে দেখা গেল দেশলাই নেই, সবাই সবার কাছে খুঁজছে, কারো কাছেই নেই। রান্নাঘর থেকে একটা জুটল যদিও, তাতে মাত্র 2খানা কাঠি। হুটো পাটি করে জ্বালতে গিয়ে দেখা গেল 2টো কাঠি নষ্ট। পল্লবের এক বন্ধু বিদেশি গ্যাস লাইটার এগিয়ে দিল। সেই লাইটারের টোকা খেয়ে কেক থেকে মোমবাতির পতন, তারপরে মূর্ছা। আগুনের ছ্যাঁকা লাগলো মালার বোনের আঙুলে। তবে এসব দুর্ঘটনাই আনন্দ অনুষ্ঠানের অঙ্গ। অনবরত হাসির ফোয়ারা বয়ে যাচ্ছে ঘরে। হাহা হাসি, হিহি হাসি, হো হো হাসি। অবস্থা চরমে উঠল মোমবাতি নেবানোর সময়। ঘর অন্ধকার। সমস্বরে তালি দিয়ে গান ধরেছে সকলে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গুবলু। কোরাসকে নিষ্প্রভ করে দিয়ে পরিত্রাহী চিৎকার করে চলেছে তখন গুবলু। কিছুতেই সে জ্বলন্ত মোমবাতির কাছে যাবে না। হাল ছেড়ে দিয়ে মালা মুক্তি দিল ছেলেকে, নিজে ফুঁ দিয়ে নেবালো মোমবাতি। ক্রন্দনরত ছেলেকে ভোলাতে ভোলাতে কেকে ছুরি চালালো। পল্লবের ক্যামেরায় পটাপট এখন শাটার পড়ছে। ছবি উঠছে বিভিন্ন ভঙ্গিমার, ভিন্ন ভিন্ন কম্বিনেশনে। মা ছেলে, পিসি ভাইপো, দাদু ঠাকুমা নাতি, মাসি বোনপো, গোফে কেক বড় পিসেমশাই, আনাড়ি হাতে গুবলুকে নিয়ে টলমল রিমলি, ঠোঁট টেপা অভিজিৎ, দলবদ্ধ বন্ধুবান্ধব, যূথবদ্ধ পড়শি। এবার আসল কাজ শুরু, ভোজন। আজকাল কাজকর্মে বাড়িতে রাঁধাবাড়ার চল নেই। 40 জনকে খাওয়ালেও লোকে কেটারার ডাকে। লিস্ট আর মেনু ধরিয়ে দিয়েই খালাস। ঋতুর বাপের বাড়ি আরেকটু উচ্চ মার্গের, এরা বুফেপন্থী। ভেতর বারান্দায় উর্দি পরা লোকজন টেবিল আর খাবার সাজিয়ে বসে আছে, নাও আর ঘুরে ঘুরে খাও। চারদিকে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। কোথাও একই পরিবারের, কোথাও বন্ধু বান্ধবের, কোথাও বা শুধু মহিলাদের। বাচ্চারা বহমান তড়িৎকণার মতো এই নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস করছে, খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। প্লেট হাতে ঘোরাতেই তাদের আনন্দ। অভিজিৎ একটা নিরাপদ কোণ বেছে নিয়েছে ঘরের, খাচ্ছিল। কলেজের মিটিংয়ে চা বিস্কুট ছাড়া কিছুই জোটেনি, পেট এখন চুঁই চুঁই। উল্লাসময় ঘরে একটু যেন অস্বাচ্ছন্দ্য বোধ করছিল সে। রিমলির জন্মদিনে এত ঘটা হয় না, 1 বছরের জন্মদিনেও হয়নি। খুব ঘনিষ্ঠ 15-20 জন এসছিল শুধু, সবাই আত্মীয়। মেনু সরল ছিল, লুচি, মাংস, মিষ্টি, কেক আর পায়েস। ঋতুর বাপের বাড়ির পয়সাও বেশি, দেখনদারিও বেশি। ঋতু এখন কতদিন যে বাপের বাড়ির এই উদাহরণটা দেবে।
নাম স্মরণ করতে ঋতু, ঝমর ঝমর সামনে হেসে কথা বলছে মালার মার সঙ্গে, টেরিয়ে টেরিয়ে দেখছে অভিজিৎকে। একসময় টুক করে সরে এলো, মুখের হাসিতে পর্দা টেনে দিয়ে বলল, নাও চটপট খেয়ে নাও। কেন, তারা কিসের? অভিজিৎ বউকে পড়ার চেষ্টা করলো, বলল, রিমলির তো কাল স্কুল নেই। আমার শরীর ভালো লাগছে না, গা গুলোচ্ছে। প্লেটে ফিশ ফ্রাইয়ের কণাটাও পড়েনি, অথচ গা গুলোচ্ছে। অর্থাৎ অভিজিতের বিলম্বজনিত কারণেই ক্রোধের ভাইরাসে আক্রান্ত হয়েছে ঋতু। অভিজিৎ মুচকি হাসল, বলল, তোমার মাথা ধরা গা গুলোনো আমি এক্ষুনি সারিয়ে দিতে পারি, ওষুধ আছে। ভ্রুপল্লবে কয়েকটা ভাঁজ বাড়ল ঋতুর। অভিজিৎ হাসিটা ইঞ্চিখানেক চওড়া করল, বলল, কসবা গিয়েছিলাম, জমিতে ওয়াল গাঁথা শুরু হয়েছে। উমা তাই? পলকে সমস্ত মেঘ সরে গিয়ে আকাশ আবার ঝকঝকে। তুমি কসবা থেকে আসছো? না তো কি, ডকে গিয়ে জাহাজ গুনছিলাম। এই কলেজ স্ট্রিট থেকে ছুটতে ছুটতে কসবা গেলাম, সেখান থেকে হাই হাই করে বাস বদলে বদলে এই বেহালা, এই গরম, এই ভিড়, তারপরেও তোমার এই মেজাজ। আহা, রাগ করো কেন? সবাই বলছিল বলেই না। ঋতু আর একটু কাছে এলো। আচ্ছা, কবে নাগাদ শুরু হচ্ছে গো? তা ধরো আরও মাস 2-2.5। এখন তো এপ্রিল, শুরু হতে হতে ধরো জুলাই। দেবেন্দা তো কন্ট্রাক্টরের গায়ে এঁটুলির মতো সেঁটে আছে, তাগাদা দিয়ে প্ল্যান করানো, জমা দেওয়া, সব কিছু। এখন ওই কর্পোরেশন যে কদিন লাগায় আর কি। কথা এগুলো না। পল্লব ডাকছে ঋতুকে, ছর্দি, আয় ছর্দি, একটু শুনে যা। কি? আয় না, মা ডাকছে তোকে। কৌতূহল জমা রেখে ঋতু চলে গেল। প্লেটে একটা আইসক্রিম তুলে নিয়ে সোফায় এসে বসল অভিজিৎ। রিমলির খাওয়া শেষ, আবার খেলা শুরু হয়েছে। খেলতে খেলতে মাঝে মাঝেই অভিজিৎকে একটু ছুঁয়ে যাচ্ছে রিমলি, বাবাকে সঙ্গ দিচ্ছে। পাশে পল্লবের বন্ধুর স্ত্রীরা গোল হয়ে গল্প করছে। টুকরো টুকরো কথা কানে আসছিল অভিজিতের। ব্যাংকে ওদের ব্রাঞ্চে কি একটা ফ্রড কেস ধরা পড়েছে, 1,15-20 টাকার। তাই নিয়ে গুলতানি চড়ছে জোর। সবাই মতামত জাহির করছে। দুজন বন্ধুর স্ত্রী অন্য কি একটা কথা নিয়ে খিলখিল করে হেসে উঠল। ঋতুর জামাইবাবু আঙুল তুলে কি যেন ইশারা করছে, না বুঝেই হাত তুলল অভিজিৎ। দুলকি চালে এবার এগিয়ে আসছে। অভিজিৎ প্রমাদ গুনল। এমনিতে বরুণদা মানুষটা খারাপ নয়, দায়িত্বশীল, দরাজ হৃদয়। ছোট একটা ফ্যাক্টরি চালায়, সেখানেও তার স্নেহপরায়ণ মালিক হিসেবে সুনাম আছে। লোকের বিপদে আপদে বুক দিয়ে করে। পাড়ায় ফি বছর 4টে করে ব্লাড ডোনেশন ক্যাম্প চালায়। তবে মুখটা ভালো নয়, বড্ড বেশি ওই আদি রসাত্মক কথার দিকে ঝোঁক। চোস্ত পাঞ্জাবি শোভিত 40-70 দশাশই বরুণ সোফায় বসে অভিজিতের কাঁধে থাবা রাখল। তারপর ভায়া, মানভঞ্জন হলো? অভিজিৎ স্থির হাসিটা ধরে রাখল। বরুণ চোখ টিপল, বলল, তা এরপর কি? নৌকা বিলাস না রতি বিলাস? এমন লোকের সঙ্গে কথা চালানো ভীষণ মুশকিল, অন্তত অভিজিতের পক্ষে তো বটেই। অভিজিৎ ইতিউতি তাকাচ্ছে। বরুণ আবার বলল, খুঁজছ? সে তো ভায়া এখন ভেতরে। অভিজিৎ ঘাড় নাড়ল, বলল, না না, আমি ওই রেমলিকে দেখছিলাম। ওসব কথা পুরনো হয়ে গেছে ভাই, ট্রাই সামথিং নিউ। কি আর নতুন ট্রাই করবো দাদা, বিয়ের 7 বছর পরে সব কায়দাই পুরনো হয়ে যায়। প্রেমালাপ তো কমেনি হে, ঠিক সুযোগ বুঝে কপত কপতিতে গুজগুজ ফুসফুস। অভিজিৎ বলতে পারত, আমাদের প্রেমালাপ করাটা তো বিচিত্র কিছু নয় দাদা, আমরা তো আপনাদের মতো বিয়ের আগে 6 বছর ধরে হাত ধরাধরি, চাঁদ দেখা দেখি, ফুল ফোটাফুটি করিনি। কিছু বলল না সে, কথাটা গিলে নিল। বরুণদাকে বেশি খাটানো বুদ্ধিমানের কাজ নয়। অভিজিৎ ঋতুর সামনে বরুণদা যেন ইচ্ছে করেই বেশি প্রগল্ভ হয়ে ওঠে, হয়তো বা সম্পর্কের সুবাদেই।
হয়তোবা শ্বশুরবাড়িতে অভিজিতের মুখচোরা স্বভাবের জন্য। অভিজিৎ জানে, আরও জানে, এ বাড়িতে প্রেমের বিশেষ প্রাদুর্ভাব আছে। নিতুদের নিজের পছন্দের বিয়ে, পল্লবেরও তাই। শ্বশুরমশাইও বুক ফুলিয়ে বলেন তিনি নাকি বিয়ের আগে শাশুড়ি ঠাকুরনের সঙ্গে চিঠি চালাচালি করতেন। ঋতুই শুধু এ বাড়ির ব্ল্যাক শিপ, তা সেও কি আর কলেজ টলেজে খুচখাচ মন বিনিময় করেনি? করলে করেছে। সে তো অভিজিৎ জয়িতার সঙ্গে টানা 2 বছর। বরুণদা এক প্রসঙ্গে বেশিক্ষণ থাকে না। সে মূলত কর্মী মানুষ। রঙ্গরস ছেড়ে ঝটিতি দরকারি কথা এলো। বলল, তোমার ভাই সে এখন ওই বিদ্যুৎ ভবনে আছে না? অভিজিৎ ঘাড় নাড়ল। আচ্ছা, তোমার ভাইয়ের হোল্ড ওখানে কিরকম? বছর 2-2.5 হলো তো ঢুকেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওর আর তেমন কি হোল্ড থাকবে কেন বলুন তো? একটা অর্ডার নিয়ে খুব ফেঁসে গেছি ভাই। ডেলিভারি কমপ্লিট, কিন্তু পেমেন্ট পাচ্ছি না। শালা গভর্নমেন্টের অর্ডার ধরাই ভুল হয়েছে। আমারও অবশ্য কিছু গলতি ছিল, কিন্তু প্রায় 8 লাখ টাকার অর্ডার। লোভে পড়ে তাড়াতাড়ি করতে গিয়ে সেসবও আমি রেকটিফাই করে দিয়েছি অবশ্য। আচ্ছা, তোমার ভাইকে একটু বলো না, কাকে ধরলে কাজ হবে তার হদিশটাও যদি একবার দিয়ে দেয় আমাকে। তা সে তো আপনি বলতে পারেন বরুণদা, অভিজিৎ হাসতে হাসতে বলল। ছি ছি ছি, তা কি করে হয় ভায়া? আমি হলাম গিয়ে তার দাদার কুটুম, সরাসরি তাকে রিকোয়েস্ট করতে পারি? তুমি যদি, মানে বোঝোই তো, স্মল ক্যাপিটালের ব্যবসা, পুঁজিতে এখন টান পড়ে গেছে। এদিকে ব্যাংক লোন, লেবার পেমেন্ট, র মেটেরিয়াল। অভিজিৎ অস্পষ্টভাবে ঘাড় নাড়ল, বলল, দেখছি। প্লিজ দেখো, আই শ্যাল বি ভেরি গ্রেটফুল। বরুণ উঠে পড়ল। আচ্ছা, আমি কাল পরশু তোমাকে একবার রিং করব, কেমন? অভিজিৎ ভেতরে ভেতরে একটু চাপ অনুভব করছিল। ইন্দ্রর ওপর তার বিশেষ আস্থা নেই। আজকাল বড্ড ছাড়া ছাড়া হয়ে থাকে ইন্দ্র। নিজেকে নিয়ে থাকে, নিজের ঘরে থাকে। হয়তো 4 বছর হস্টেলে থাকার জন্যই এমনটা হয়েছে। কি করে কি না করে কিছুই বাড়িতে জানায় না। ঋতু বলছিল ইন্দ্র নাকি পাসপোর্টও করে ফেলেছে। বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে কিনা তাই বা কে জানে। সে যা পারে করুক, অভিজিৎ একটা অনুরোধ করলে ইন্দ্র কি রাখবে না? ইন্দ্র অবশ্য বড্ড বেশি নীতি বাগিস। রিকোয়েস্ট, ফেভার, প্রভাব, এসব শব্দ শুনলেই বড় বড় লেকচার ছাড়ে। ছপ করে না বলে দিলে অভিজিতের মান থাকবে? নিমন্ত্রিতদের খাওয়া প্রায় শেষ। কেউ কেউ উঠবো উঠবো করছে, কেউ এবার চলে যাওয়ার মুখে। গলায় ক্যামেরা ঝুলিয়ে বন্ধুদের এগিয়ে দিতে গেল পল্লব। ঋতু নিতুর চলাফেরায় ভীষণ ব্যস্ত সমস্ত ভাব, কিন্তু দেখলেই বোঝা যায় তাদের আদৌ কোনো কাজ নেই। মালার বাপের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলছেন ঋতুর মা। মালা ছেলেকে দুধ খাওয়াতে চলে গেল। রিমলিদের দঙ্গলও শ্রান্ত এতক্ষণে। বরুণের ছোট মেয়েটা তো সোফাতেই গড়িয়ে পড়েছে। বরুণ ডাকছে স্ত্রীকে, বাড়ি যাবার জন্য তাড়া লাগাচ্ছে। নিতু এসে বরের হাতে একটা কাঁধ ছোলা ব্যাগ ধরিয়ে দিল। বাথরুম ঘুরে শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে গেল অভিজিৎ। মানুষটি সম্পর্কে মুখে যাই বলুক, মনে মনে অভিজিৎ তাঁকে একটু শ্রদ্ধাই করে। হাসি খুশি রসিক মানুষটির মধ্যেও কোথায় যেন একটা আলাদা ব্যক্তিত্ব আছে। প্রখর বুদ্ধিমান, মজবুত স্বাস্থ্য। 63 বছর বয়সেও শৈলেন সরকার যেন এক পাথরে কোঁদা গ্রিক ভাস্কর্য। শৈলেনের হাত এবার অভিজিতের পিঠে। মজলিসি ঢঙে বললেন, এসব অনুষ্ঠানের প্রবলেম কি জানো অভিজিৎ? আপনজনদের সঙ্গে মেলামেশার জন্যই গ্যাদারিং, অথচ তাদের সঙ্গে প্রাণ খুলে গল্পই হয় না। তা তুমি ভালো করে খেয়েছো তো? হ্যাঁ, তা খেয়েছি। রান্না বান্না খুব ভালো হয়েছিল। ওই সব পল্টুর অ্যারেঞ্জমেন্ট। তোমার শ্যালকটি বাবা হয়ে সাবালক হয়ে গেছে। তোমার বাবার শরীরটাও তো ভালো নেই শুনলাম। ঋতু বলছিল আবার নাকি কাশিটা বেড়েছে। হ্যাঁ, তা বেড়েছে। জ্বরও এসছিল, অ্যান্টিবায়োটিক পরে এখন, কিন্তু সকালে দেখলাম জ্বরটা ছেড়ে গেছে। বছরখানেক ধরে বড্ড ভুগছেন বেআইমশাই। মাঝে মাঝেই তো শুনি জ্বর, কাশি। হ্যাঁ, হঠাৎই বাবার শরীরটা ভেঙে গেল। ঠান্ডা গরম কিছুই সহ্য হয় না। কিন্তু শরীরে এত ভাঙার মতো তো বয়স হয়নি অভিজিৎ।
আমার হিসেব আছে, উনি আমার থেকে বছর তিনেকের বড় মাত্র। হাসল অভিজিৎ, বলল, আপনার কথা আলাদা। তুমি বরং আর পাড়ার ডাক্তার টাক্তার না করে বাবাকে একজন ভালো স্পেশালিস্ট দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখাবো, ভাবছি এর মধ্যেই দেখিয়ে নেব। দেরি করো না, ডিলে মিন্স ডেঞ্জার, এ কথাটা আমি খুব মেনে চলি। বাই দ্য বাই, তোমরা নাকি ফ্ল্যাট কিনছো শুনলাম। বাবার অসুখ থেকে দুম করে ফ্ল্যাটের কথা ওঠায় অভিজিৎ বেশ অসহজ বোধ করল। নির্ঘাত ঋতুর কাজ, একটা কথাও ঋতুর পেটে থাকে না। নিজের বাবা মাকে সে এখনো খবরটা ভাঙেনি পুরোপুরি, ভাষা ভাষা বলেছে, আর ঋতু কিনা এ বাড়িতে এসে ঢাক পিটিয়ে দিল। অভিজিৎ এড়ানোর স্বরে বলল, মানে ওই কথা চলছে, এখনো মানে ফাইনাল কিছু হয়নি। তবে যে শুনলাম তোমাদের জমি রেজিস্ট্রি হয়ে গেছে। উফ, এ তথ্য সম্প্রচারিত। সত্যি ঋতুটা যে কি! অভিজিৎ গলা খাকারি দিল, বলল, হ্যাঁ ওই জমিটুকুই, যা মানে ওই কলেজের কয়েকজন কোঅপারেটিভ ফর্ম করলো, আমাকেও বলল, আর সস্তা জমি পাওয়া গেল নিউ বালিগঞ্জে। ওই আর কি, কসবা, ওই কসবাই। শৈলেনের ভুরুতে ভাঁজ পড়েছে। তা তোমাদের নিজেদের বাড়ি থাকতে ফ্ল্যাটের ইচ্ছে হঠাৎ হলো? উত্তরটা অভিজিতের ঠোঁটে আছে। ঘাড় চুলকে বলল, রিমলি তো এখন পাড়ার নার্সারিতে পড়ে, ওকে বালিগঞ্জের দিকে একটা ভালো স্কুলে ভর্তি করা দরকার। ঘড়িয়া থেকে যাতায়াত করতেও স্ট্রেন হবে খুব, ঋতুরও হবে। তাও তো বটে। শৈলেন চুপ করে গেলেন, চোখ ছোট করে কি যেন ভাবছেন। বললেন, বেয়াই বেয়ান নিজেদের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে থাকতে রাজি হবেন? এ উত্তরটা অভিজিতের জানা নেই। এ প্রশ্ন তাকেও পীড়িত করে, কিন্তু সে নিরুপায়। সাংসারিক সুবিধে অসুবিধে, নিত্যদিনের চাহিদা, সন্তানের ভবিষ্যৎ, সবই তাকে মাথায় রাখতে হয়। এটাই সংসার গড়ার ন্যূনতম শর্ত। না মানলে অভিজিতের চলবে কেন? বাবা মা কি তার সমস্যা বুঝবে না? তারপর তারা যা ভালো মনে করে তাই করবে। সাফাই গাওয়ার অবশ্য প্রয়োজন হলো না। ঋতু আর রিমলি আসছে, সঙ্গে ঋতুর মা। প্রতিমার সঙ্গে দু চারটে কথা বলে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল অভিজিৎ। রাত বেশি হয়নি, সবে 9:45। সারাদিন তাপ ছড়িয়ে চৈত্রের পৃথিবী শীতল হয়েছে অনেক। মাঝে মাঝেই এলোমেলো একটা হাওয়া উঠছে, মিছে হাওয়া, বসন্তের সুরভি মাখা। অভিজিতের আজ কপাল ভালো। শখের বাজার মোড়ে পৌঁছতেই ট্যাক্সি পেয়ে গেল। গড়িয়াতে যাবে ট্যাক্সিটা, সেখানেই তার গ্যারাজ। রাস্তা এখনো বেশ ভিড়। তারাতলা এসে ট্যাক্সি স্পিড নিল। বিকেল থেকে খুব ধকল গেছে। ট্যাক্সি চলতেই চোখ বন্ধ হয়ে আসছিল অভিজিতের। রিমলি তো ঘুমিয়েই পড়েছে। ঋতুর চোখ জানালার বাইরে। হঠাৎ ঋতু বলল, এই শোনো, আমাদের ফ্ল্যাটটার সাইজ যেন কত গো? অভিজিৎ হাই তুলল, বলল, 770। একটু ছোট হয়ে যাবে না? কেন ছোট হবে কেন? ফ্ল্যাটের প্ল্যান তো তুমি দেখেছ, মনে হয়েছে খুব ঘুপছি? একটা 8x4 ব্যালকনি পর্যন্ত আছে, 2টো বাথরুম। না সে ঠিক আছে, বরুণদা বলছিল 900-950 কমে নাকি রিসেন্ট ফ্ল্যাট হয় না। বরুণদাকেও গল্প করা হয়ে গেছে? চড়াং করে রাগটা আবার ফিরে এলো অভিজিতের। আর কি, এবার কাগজে বিজ্ঞাপন দিয়ে দাও। আমি ফ্ল্যাটের কথা বরুণদাকে বলিনি। বাজে কথা, তুমি সবাইকে বলেছ। তোমার বাবা জানেন, মা জানেন। নয় জানলই, তাতে হয়েছেটা কি? ঋতু তেড়ে মেরে উঠল। ঘুমন্ত রিমলির চুল ধরে টেনে সোজা করে দিয়ে বলল, কেন বলবো না? চুরি করে ফ্ল্যাট করছি না লোক ঠকিয়ে? আমাদের কষ্টের টাকা দিয়ে আমাদের নিজেদের জন্য কিছু বানাতে পারি না আমরা? ওই গড়িয়া খালের ধারে সারা জীবন কাটাতে হবে? এই চোটপাটগুলো অভিজিৎকে সমে ফিরিয়ে আনে। একটা সিগারেট ধরালো অভিজিৎ। আরে দেখল ঋতু আবার তাকিয়ে আছে উল্টো দিকে, আর রিমলি ঘুমে ঢুলে ঢুলে পড়ছে। মেয়ের মাথা কোলে টেনে নিল অভিজিৎ। সত্যি সত্যি ঋতুর মানভঞ্জনে নামল। নিচু স্বরে প্রশ্ন করল, গুবলুকে আজ কি দিলে? জবাব নেই। অভিজিৎ ফের বলল, কি দিলে, খেলনা না জামা কাপড়? দিয়েছি কিছু একটা। কত পড়ল? 30 টাকা ফেরত আছে, বাড়ি গিয়ে তুমি নিয়ে নিও।
অর্থাৎ 470। অভিজিৎ মনে মনে হিসেব কষল। অনুর মেয়ের প্রথম জন্মদিনে 320 টাকা দিয়ে অভিজিৎ একটা ছোট্ট রোবট কিনেছিল। তখন ঋতু বলেছিল অপচয়। 1.5 বছরে সেই রোবটের দাম নিশ্চয় বেড়েছে, কিন্তু 470 হয়েছে কি? কিন্তু এ নিয়ে প্রশ্ন সমীচীন নয়। বিস্ফোরণের আশঙ্কা আছে। ননদের মেয়ে আর ভাইয়ের ছেলে সমান নয়। টালিগঞ্জ ট্রাম ডিপো পার হলো ট্যাক্সি। রাস্তাটা তত চওড়া নয়। এত রাতেও ট্যাক্সি ঠিকুর ঠিকুর এগোচ্ছে। মাঝে একটা ওষুধের দোকান দেখে অভিজিৎ দাঁড়াতে বলল। ঋতু ভার মুখে জিজ্ঞেস করলো, কি হলো? বড্ড অম্বল হয়ে গেছে, কটা জেলুসিল কিনে আনি। বিরিয়ানিতে যা ডালটা দিয়েছিল বাপস! খেলে তো হাই হাই করে। সে তো খিদেই খেলাম বলতে বলতে নামলো অভিজিৎ। তারপর বলল, তোমার কিছু লাগবে? না, আমার লাগবে না, বরং বাবার জন্য একটা কাপ সিরাপ নিও। দুপুরে দেখছিলাম তলানি হয়ে গেছে। ওষুধ কিনে ফিরল অভিজিৎ। ট্যাক্সিতে বসে অ্যান্টাসিড চিবোচ্ছে। ঋতু প্রশ্ন করল, বাবা তোমাকে ফ্ল্যাট কেনা নিয়ে কি বলছিল? ওই কেন কিনছো, তোমাদের বাড়ি আছে, এইসব। তা তুমি কি বললে? যা সত্যি তাই বললাম। রিমলি স্কুল, তোমার অসুবিধে। একটু বুদ্ধি খাটিয়ে কথা বলতে পারো না? জানোই তো বাবা এসব ফ্যামিলি ভাঙাভাঙি, শ্বশুরবাড়ি ছেড়ে যাওয়া এসব পছন্দ করেন না। আমার সুবিধে অসুবিধার কথা বলার তোমার কি দরকার ছিল? তাহলে কি বলবো? বলতে পারতে, আজ বাদে কাল ইন্দ্রর বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, 3টে মাত্র ঘরে সবাই মিলে গাদাগাদি করে থাকবো কি করে? পেট পাতলা হলে কি হবে? ব্রেন আছে ঋতুর। খুমখুম ভাবটা ছেড়ে গেল অভিজিতের। যুক্তিটা নিয়ে নাড়াচাড়া করছে। এই গ্রাউন্ডটা বেশ জোরালো, এটাই তো লোকজনকে বলা যায়। এতেও ফাঁক আছে অবশ্য। লোকজন আজকাল ঘাসে মুখ দিয়ে চলে না, বলেই বসবে, দোতলাটা তুলে নিচ্ছ না কেন? 1তলা 2তলা মিলিয়েও হবে না তোমাদের? এত বড় ফ্যামিলি হবে? গড়িয়া বাজারের পর আর এগোলো না ট্যাক্সি। গজগজ করতে করতে নেমে পড়ল ওরা স্বামী স্ত্রী। রিমলি ঘুমিয়ে কাদা, এখন আছাড় মারলেও চোখ খুলবে না। বাড়ি বেশি দূর নয়, বড় জোর 100-2 গজ, কিন্তু ওটুকু রাস্তায় 4 বছরের মেয়ে কাঁধে হাঁটা, এ কি কম পরিশ্রম? খামছিল অভিজিৎ। বাড়ির কাছাকাছি এসে হক চকিয়ে গেল। দরজায় সাধন ডাক্তারের গাড়ি। অতগুলো শাড়ি নিলে? অত কোথায়, মাত্র তো 4টে। আমি তো 6টা গুনলাম। তুমি ভুল গুনেছ, অনুসুয়া বলল। সুটকেস গোছানো থামিয়ে ঘুরে তাকালো সে। ধীমান খাটে আধশোয়া, মুখের সামনে একটা চটি বই, ইংরেজি। জাপানের গেইসাবৃত্তি আর ভারতীয় দেবদাসী প্রথার ওপর তুলনামূলক আলোচনা। ধীমান বাংলা বই বিশেষ পড়ে না, গল্প উপন্যাস তো একেবারেই নয়। অফবিট প্রবন্ধ উল্টানোই তার শখ। রাতে খাওয়া দাওয়ার পর এই সময়ে বইয়ের পাতায় খানিকক্ষণ চোখ না বোলালে তার ঘুম আসে না, নাকি বইয়ের পাতায় চোখ রাখলে তার ঘুম আসে, কোনটা যে ঠিক বিয়ের 4 বছর পরেও অনুসুয়া নির্ভুলভাবে বুঝে উঠতে পারল না। মৃদু হাসি ফুটল অনুসুয়ার ঠোঁটে। বলল, বইটা মিছিমিছি চোখের সামনে ধরে রেখেছ কেন? ধীমানের চোখ বই থেকে সরল না। বলল, সুটকেস ঘেটে দেখাবো 4টের বেশি নিয়েছ কিনা? 2টো তো ঘরে পড়ার। ঘরে পড়ার জন্য 3টে নাইটি নিয়েছ, দেখেছি আমি। ও তো দার্জিলিংয়ে পড়বো, তোমাদের বাড়ি গেলে নাইটি পরা যাবে। তা অবশ্য ঠিক, কুচবিহারে তোমার নাইটি সালোয়ার কামিজ কিছুই চলবে না। বোঝই যদি, এত কমেন্ট করছো কেন বলো তো? তা বলে অত ড্রেস? মাত্র 2 হপ্তার ট্যুর, এরপরে তো আবার শাল কার্ডিগানও আছে। থিমানি স্বরে ঝাঁজ নেই, সবটাই কৌতুক। অনুসুয়া গোমরা হতে গিয়েও হেসে ফেলল। সর্ব বিষয় থিমানের বড় বেশি মেয়েলি কৌতূহল। মিসেস মুখার্জি তখন কি ফিস করছিল গো, এই অনু, আমাদের 1তলার রথিনবাবুর মেয়েটা নাকি ডিভোর্সি। তোমার ছোট ভাইয়ের ফিয়াঁসের দিদিটা এখনো বিয়ে করেনি, সামনের ফ্ল্যাটে রুমা মিত্র, ওই বাপের বাড়ি থেকে ফিরছে না কেন গো? বাচ্চা কাচ্চা হবে? সব প্রশ্নই থিমানের কাগজ পড়তে পড়তে
নয় গুরুগম্ভীর বইকে সাক্ষী গোপাল রেখে। কি যে বিদঘুটে অভ্যাস! হাসতে হাসতেই অনুসূয়া বলল, আরও অনেক কিছু হিসেব থেকে বাদ পড়ে গেল মশাই। ছিমলি জামা কাপড়ও এই সুটকেসেই ঢুকবে। আর আমার? আঙুলের ইশারায় মেঝেতে রাখা ট্রাভেল ব্যাগটা দেখিয়ে দিল অনুসূয়া। তারপর আবার মনোনিবেশ করেছে গোছগাছে। মেয়ের ফ্রক, সোয়েটার, প্যান্ট, ফুল প্যান্ট, মোজা, টুপি সব পাট করে রাখল। আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে ঝিমলির জন্য একটা দারুণ সুন্দর নেভি ব্লু ঘাগরা কেনা হয়েছে, সেটাও পুরল সযত্নে। ধীমানকে একবার দেখলো আর চোখে, তারপর আলমারি খুলে বার করেছে ঢাকাই জামদানিখানা। পেস্তা রং জমির ওপর ঘিয়ে ধান ছড়া অনুসূয়ার অসম্ভব প্রিয় শাড়ি। গত বছর সার্ক কনফারেন্স কাভার করতে ধীমান ঢাকা গিয়েছিল, তখন আনা। শুধু এই একটা নয়, চারখানা শাড়ি এনেছিল ধীমান। অফিসের দুটো মেয়ে আনতে দিয়েছিল। সাংবাদিকদের কাস্টমস নাকি তেমন ঘাটায় না, তাই আনতে অসুবিধে হয়নি। সব থেকে সুন্দরটা অনুসূয়া বেছে নিয়েছিল আগে, কিন্তু প্রায় পরাই হয়নি। সেই শুধু পুজোয় অষ্টমীর দিন একবার টুকুস করে জামদানিখানাও সুটকেসে চালান করে দিচ্ছিল অনুসূয়া। ধীমানের সেনচক্ষু এড়াতে পারল না। ধীমান এখন জটিল প্রবন্ধের বইয়ে মগ্ন। তার ইন্দ্রিয় এখন অনেক বেশি প্রখর। এখন সে 4 তলায় স্বামী স্ত্রীর ঝগড়া হলেও 2 তলা থেকে শুনতে পাবে। ধীমানের মন্তব্য ভেসে এলো, আচ্ছা দার্জিলিংয়ের ম্যালে কি ঢাকাই জামদানি না পড়লেই নয়? অনুসূয়া মুখ টিপে হাসল, বলল, তুমি কি চাও না তোমার বউকে লোকে তাকিয়ে তাকিয়ে দেখো? মনে রেখো, জামদানির ওপর কিন্তু শাল থাকবে। শাল জড়ালে যেন জামদানির গ্ল্যামার কমে যায়। ফুরফুরে মেজাজে ড্রেসিং টেবিল থেকে টুকটাক প্রসাধনী তুলতে শুরু করলো অনুসূয়া। ময়েশ্চারাইজার, কোল্ড ক্রিম, নাইট ক্রিম, লিপস্টিক, লিপ গ্লস কিছুই সে নিয়মিত মাখে না। তার অত ফ্যাশন ট্যাশন নেই, তবু সব নিয়ে যাবে। বেড়াতে বেরোনোর চিন্তাতেই বুকের মধ্যে দোল খাচ্ছে রঙিন প্রজাপতি। কতকাল পর যে আবার পাহাড় দেখবে অনুসূয়া। ধীমান আর অনুসূয়া শেষ বেড়াতে বেরিয়েছিল বছর 3 আগে। নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত, কৌশানী, তখন ঝিমলি পেটে। তারপরে দুজনে আর কোথাও বেরোনোই হয় না। মাঝে সংসারের ওপর দিয়ে বেশ কিছুটা ঝাড়ঝাপটাও গেছে, ছোটোখাটো যদিও তেমন ভয়ঙ্কর কিছু নয়। তবে একটু এলোমেলো বাতাস হতো ছোট্ট নৌকোকে বেশ টালমাটাল করে দেয়। এক নামী দৈনিকে দীর্ঘদিন ধরে কাজ করছিল ধীমান। তুম করে কাগজখানা বন্ধ হয়ে গেল। ঠিক দুম করেও নয়, অনেক দিন ধরে আভাস পাচ্ছিল ধীমান। তবু আশা ছিল ডুবতে ডুবতে হয়তো। ধীমানের অনেক বন্ধু বান্ধবী এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল পুটপাট। ধীমান ভেবেছিল যদি কোনো রকমে কাগজটা টিকে যায় তো এক লাফে অনেকটা উঠে যাবে সে, সোজা বঙ্গবার্তার চিফ করেসপন্ডেন্ট। তা তো হলোই না, উল্টে কাগজ বন্ধ হয়ে গিয়ে ভারী আতান্তরে পড়ে গেল ধীমান। সংবাদপত্র মহলে উঠতি নির্ভীক সাংবাদিক হিসেবে তার কিছুটা নাম ছড়িয়েছে বটে, বেশিদিন বেকার বসে থাকার সম্ভাবনাও নেই, কিন্তু কাগজটা বন্ধ হয়ে যাওয়ার দরুন তার দর কষাকষির ক্ষমতাও অনেক কমে গেছে। অগত্যা খেঁচে গন্ডুস করো, আবার সাদামাটা রিপোর্টার হয়ে এক মাঝারি দৈনিকে জীবন শুরু। আগের থেকে কম মাইনে, ঘরে সদ্যজাত মেয়ে, জন্মের পর থেকে ঝিমলির শরীর স্বাস্থ্য মোটেই ভালো যেত না। আজ জ্বর, কাল পেটের গণ্ডগোল। না, বড় দুঃসময় গেছে সে সময়। এখন অবশ্য ছবিটা অনেক বদলে গেছে। মাত্র 2 বছরে ধীমান তরতরিয়ে উঠেছে অনেক। সে এখন দিনরাত পত্রিকার নামী রাজনৈতিক সংবাদদাতা। ওঠার জন্য ধীমান খেটেছেও অনেকখানি। আজ দিল্লি, কাল পাটনা, পরশু পুরুলিয়া, এই ঢাকা তো এই কলম্বো, শুধু ছোটা, নিরন্তর ছোটা। মাঝে কয়েকটা অন্তর্তদন্তমূলক রিপোর্টিং করে হৈ হৈ ফেলে দিয়েছিল কলকাতায়। 4-5 জন মন্ত্রীকে তো কাঁপিয়ে দিয়েছিল রীতিমতো। ঝিমলিও এখন অনেক সুস্থ, আধি ব্যাধি নেই, হাসছে, খেলছে, ছুটছে। অনুসূয়া ধীমানের ছোট্ট নৌকো এখন
মসৃণ মোটর লঞ্চ। এই তো তাদের বেড়াতে বেরোনোর সময়। সুটকেস চেপে বন্ধ করে ধীমানের ট্রাভেল ব্যাগ নিয়ে পড়ল অনুসুয়া। গোছাচ্ছে, টুকটাক কথা বলছে, দরকারি কথা, অদরকারি কথা, এলোমেলো কথা, সবই প্রায় সাংসারিক খুঁটিনাটি। দুধওয়ালাকে দুধ দিতে বারণ করা হয়েছে কিনা, ধীমানের এক বেকার মাসুতো ভাই রাতে এসে শোবে এই ফ্ল্যাটে, তাকে ডুপ্লিকেট চাবি দেওয়া হয়েছে কিনা, ওষুধপত্র ঠিকঠাক নেওয়া হলো কিনা, এই সব। কথায় কথায় অনুসুয়া বলল, তোমার সেই ভদ্রলোক তো শিলিগুড়ি থেকে ফোন করলেন না? ঘুমন্ত ঝিমলির পাশে টান টান শুয়ে পড়েছে ধীমান। আড়মোড়া ভেঙে বলল, কে, কার কথা বলছো? সুব্রতদা? সে তো আমাকে অফিসে ফোন করেছিল, কাল বিকেলে এনজেপিতে গাড়ি পাঠিয়ে দেবে। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না জানো। কি ভালো লাগছে না? না, এই বেড়াতে বেরিয়ে লোকের অব্লিগেশনে থাকা। সুব্রত তার বাড়িতে আমি থোড়াই থাকবো, আমরা উঠবো হোটেলে। ফালতু আমরা হোটেলে উঠবো কেন? ডাইরেক্ট দার্জিলিং তো চলে যেতে পারি। পারি আবার পারিও না, বুঝলাম না। তোমায় সব কিছু বুঝতে হবে না, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো ঠিক 4:30। অনুসুয়া ঈষৎ আহত হলো। ধীমানের এই পাশ কাটানো কথাবার্তাগুলো তার একদম পছন্দ নয়। সুব্রত ঘোষাল উত্তরবঙ্গের এক রাজনৈতিক চাঁই, ধীমানের দীর্ঘকালের পরিচিতও বটে। তার রাজনৈতিক উত্থান আর শত্রু নিপাতের পেছনে ধীমানের যথেষ্ট অবদান আছে, এসবই অনুসুয়ার জানা। কিন্তু বেড়াতে বেরিয়ে এই সমস্ত লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা, এদের ব্যবস্থায় গাড়ি করে এখানে সেখানে ভ্রমণ, এসব অনুসুয়ার নীতি বিরুদ্ধ মনে হয়। তারা কি কটা দিন নিজের পয়সায় ঘোরাফেরা করতে পারে না, নাকি তাদের জিপে চড়ার পয়সা নেই? তবে এসব কথা বলবেই বা কে, আর শুনবেই বা কে? নিজের কাজের জগৎ নিয়ে অনুসুয়ার সঙ্গে এক মুহূর্ত আলোচনা করতে চায় না ধীমান, পাত্তাই দিতে চায় না অনুসুয়াকে। এটাও ধীমানের এক ধরনের স্বভাব। অনুসুয়া উঠে রান্নাঘরে এলো। অল্প কয়েকটা এঁটো বাসন পড়ে আছে সিঙ্কে। কাল অত সকালে নির্মলা কাজে আসবে না, নিজেই মেজে নিল বাসনগুলো, গুছিয়ে রাখলো র্যাকে। স্বপন কাল রাত থেকে এখানে থাকবে, সে ভীষণ চায়ের পোকা, কোথায় কি হাঁটকে মাঠকে খুঁজে মরবে। চা চিনির কৌটো দুটো গ্যাস স্টোভের পাশে সাজিয়ে রাখলো ভালো করে। আলগা মুছছে গ্যাস স্টোভটা, ফোন বাজছে। এখন সবে 11:15। এ সময় এ বাড়িতে ফোন আসা নিত্য নৈমিত্তিক ঘটনা। ধীমান ফোনটা ধরে কিনা দেখার জন্য অনুসুয়া কয়েক সেকেন্ড অপেক্ষা করল। উঠেছে ধীমান, কথা বলছে। আবার কাজে মন দিল অনুসুয়া। আর তখনই ড্রয়িং স্পেস থেকে ধীমানের ডাক শুনতে পেল, অনু শুনছ? এদিকে এসো, অভিদার ফোন। বিস্মিত মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো অনুসুয়া। দাদা বড় নিয়মে চলা মানুষ, এত রাতে তো দাদার ফোন আসে না। ড্রয়িং স্পেসে এসে দেখল ধীমান হাত দিয়ে চেপে রেখেছে রিসিভারের মুখ, কপালে কয়েকটা আলগা ভাঁজ। অনুসুয়া উদ্বিগ্ন চোখে তাকালো, বলল, কি হয়েছে? তোমার বাবার আজ কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়েছে। সে কি, কখন? এই তো সন্ধেবেলা। তুমি কথা বলো অভিদার সঙ্গে। অনুসুয়ার মুখ পলকে বিবর্ণ। কদিন ধরেই কাশি জ্বরে ভুগছে বাবা, কাল পরশু যাব করেও আর যাওয়া হয়ে উঠল না, আজ এই সংবাদ। ওপার থেকে দাদার গলা শুনতে পেল অনুসুয়া। হ্যালো অনু, শোন, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছে বুঝলি। বাবার কিছু হয়েছে শুনলেই অনুসুয়ার বুকটা ধরাস করে ওঠে। এমন কিছু বয়স হয়নি বাবার, মাত্র 66। তবু কেন যেন ইদানিং মনে হয় বাবা আর বেশি দিন নেই। মনুষ্যক্ষে বাবার শীর্ণ মুখ, কোটরাগত চোখ, ভাঙা দুগাল দেখতে পাচ্ছিল অনুসুয়া। কাঁপা কাঁপা গলায় অনুসুয়া একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেলল। বলল, কখন হয়েছে? কি হয়েছে? কতটা রক্ত পড়েছে? নার্ভাস হোস না। শোন অনু, অ্যারাউন্ড 7:30টায় বাবা খুব কাশছিল, বেসিনে গিয়ে বোধহয় কফ তোলার চেষ্টা করছিল। সে সময় মা তো দেখে ঘাবড়ে টাবড়ে। ডাক্তার এসেছিল? হ্যাঁ, এই তো একটু আগে গেল, সাধন ডাক্তার।
ইন্দ্র বাড়ি ফিরে ডেকে এনেছিল। তোমরা কোথায় ছিলে দাদা? আমাদের নেমন্তন্ন ছিল না, আজ তো তোর বৌদির ভাইপোর জন্মদিন। ও হ্যাঁ হ্যাঁ, ডাক্তার কি বলল? উনি তো বলছেন তেমন সিরিয়াস কিছু নয়, প্রলংড কাশি থেকে অনেক সময় গলার মেমব্রেন ছিঁড়ে যায়, তার থেকেই হয়তো। বাবার এমনিতে প্রেশার টেশার সব নর্মাল আছে, টেম্পারেচারও খুব বেশি নেই, বড় জোর 100। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন? নতুন কিছু তো দিলেন না, ওই অ্যান্টিবায়োটিকের কোর্সটাই শেষ করতে বললেন। কাল সকালে একটা ছোট চেস্ট এক্সরেও করিয়ে নিতে বলেছেন। করাচ্ছিস? সে তো করাবই, কিন্তু কিন্তু কী রে দাদা? একটা অন্য কথা ভাবছিলাম রে অনু। এই সাধন ডাক্তার তো অনেক দিন হলো, প্রতিবারই গাদা গাদা অ্যান্টিবায়োটিক দেয়, গুচ্ছ গুচ্ছ টাকা খরচ হয়, সাময়িক সারে আবার জেকে সেই। তো কি করবি? ভাবছিলাম ওই একজন চেস্ট স্পেশালিস্ট কাউকে দেখিয়ে নি। ইনফ্যাক্ট সেটা চিন্তা করেই তোদের ফোন করা। আমার একজন নাম করা চেস্ট স্পেশালিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, নরেন দাশগুপ্ত। নাম শুনেছিস বোধহয়? হ্যাঁ শুনেছি। প্রবলেম হলো উনি ডেট দিয়েছেন জুনের ফার্স্ট উইকে। আমি ভাবছিলাম তার আগে কাউকে যদি দেখিয়ে নেওয়া যায়, মানে ওই ধীমানের তো অনেক চেনা জানা আছে, ও যদি কারুর সঙ্গে তাড়াতাড়ি একটা। তোরা কাল ভোরে বেরিয়ে যাচ্ছিস বলে এত রাত্রিরে তোদের। 1 সেকেন্ড কথা বলছি। কান থেকে রিসিভার সরিয়ে ধীমানের দিকে তাকালো অনুসুয়া, তারপর বলল, দাদা জিজ্ঞেস করছে তোমার কেউ চেনা চেস্ট স্পেশালিস্ট আছেন, এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবে? ধীমান সোফায় বসে সিগারেট ধরিয়েছে, অ্যাশট্রেতে ছাই ছেড়ে বলল, এখনই? বাবাকে তো ইমিডিয়েটলি দেখানো দরকার, তাই না? এক্ষুনি আমি স্পেশালিস্ট কোথায় পাবো? ঘন্টা দুয়েক আগে ফোন করলেও নয় শরণ ব্যানার্জিকে একটা। আচ্ছা এখন তাকে ধরা যায় না, ডাক্তারদের তো পেজার থাকে, ধরো যদি একটা পেজ টেজ করে দাও, বললেই হলো নাকি? তোমাদের একেবারে ওট ছুরি তোর বিয়ে। ধীমানের স্বরে বিরক্তি। অভিধা নয় ছিল না, ইন্দ্র তো আমার একটা রিং করতে পারত। ক্ষুব্ধ মুখে ধীমানকে কয়েক পলক দেখে আবার কানে ফোন আনলো অনুসুয়া, গলা যথাসম্ভব কোমল করে বলল, এত রাত্রিরেও কাকে ফোন করবে রে দাদা? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি কি করা যায়। অভিজিতের গলাও শান্ত হয়েছে অনেকটা, বলল, চিন্তা করিস না রে, তোরা ভালো করে বেরিয়ে আয়, ঠান্ডায় যাচ্ছিস, ঝিমলিটাকে সাবধানে রাখিস। টেলিফোন রেখে একটুক্ষণ পুতুলের মতো দাঁড়িয়ে রইল অনুসুয়া। দাদা কি ধীমানের সঙ্গে তার কথোপকথন শুনতে পেয়ে গিয়েছিল? হঠাৎ তবে কথাটা ঘুরিয়ে নিল কেন? টেলিফোন যন্ত্রটাও হয়েছে মহা হতচ্ছাড়া, মানুষের স্বরটুকু শুধু শোনা যায়, মনের ভাব বোঝা যায় না। এই মুহূর্তে কি করছে বাবা? ঘুমিয়ে পড়েছে নাকি কাশির দমকে কষ্ট পাচ্ছে? টান উঠেছে কি? কথাটা জিজ্ঞাসা করা হলো না। মা কি খুব উতলা হয়ে পড়েছে? মা অবশ্য তেমন নয়, অনেক শক্ত মনের মানুষ। শৈশব থেকে তারা 3 ভাই বোন দেখে আসছে কত তুচ্ছ কারণে ব্যাকুল হয়ে পড়ত বাবা। মা অবশ্য তুলনায় অনেক স্থির অচঞ্চল। ছোটবেলায় তারা যখন মুদিয়ালির বাড়িতে ভাড়া থাকতো, রাস্তায় ক্রিকেট খেলতে গিয়ে নাক ফাটিয়ে এলো দাদা, হাউমাউ করছে বাবা, ডাক্তারখানায় নিয়ে গেল মা। অনেকদিন আগে, ইন্দ্র যখন বছর 5-এর, বাড়ির সবাইকে নিয়ে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মান্না আরতির গান শুনতে গিয়েছিল বাবা। দেখ না দেখ ইন্দ্র কোথায় বেপাত্তা, হঠাৎ গোটা মেলায় উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে বাবা। মাই শান্ত মাথায় মেলা কমিটির অফিসে গিয়ে মাইকে ঘোষণা করার ব্যবস্থা করল। চিরকাল বাবা এরকমই, ছেলে মেয়েদের অসুখ বিসুখ নিয়ে, লেখাপড়া নিয়ে সদা সর্বদা ছটফট করছে বাবা, আর মা নিঃশব্দে কাজের কাজটি করে যাচ্ছেন। কোরিয়ার বাড়িটা করার সময় কি কম টেনশনে ভুগত বাবা? মিস্ত্রি মজুর খাটানো নিয়ে দুশ্চিন্তা, টাকার চিন্তায় ঘুম নেই, জল ছাদ হয়ে গেল অথচ জল ঢালা হচ্ছে না। মা পাশে না থাকলে কি আর বাড়িটা শেষ হতো? অনুসুয়ার বিয়েটাই কি সুষ্ঠুভাবে হতো মা যদি ঠান্ডা মাথা না হতো? বিয়ের 7 দিন আগে বাড়িতে উড়ো চিঠি, ধীমান বসু মল্লিক নাকি বিবাহিত, বউ বাচ্চা আছে। ভোরেই বাবার মাথা খারাপ, বিয়ে ভাঙতে তখনই কুচবিহারে ছুটে যায় আর কি।
মা ধমকে ধামকে থামালো। ফোন করে অফিস থেকে ডাকলো ধীমানকে। চিঠি দেখেই ধীমান হেসে খুন। বলেছিল, এ তো আমার ছোট কাকিমার হাতের লেখা। বোনের মেয়ের সঙ্গে সম্বন্ধ করেছিল, মেয়েটিকে আমার পছন্দ হয়নি, তাই আক্রোশ ফলাচ্ছে। মা কিন্তু বিশ্বাস করেছিল ধীমানকে, চিঠিটা কুঁচিয়ে ফেলে দিয়েছিল। আজ অনুসুয়া টের পায় ধীমান সম্পর্কে আশঙ্কাটা কত অমূলক ছিল। ভাগ্যিস মা সেই সময়, সেই মা বাবার পাশে আছে, এটাই একটা বড় ভরসা। ইস, এই সময় অনুসুয়ার বেড়ানোর প্রোগ্রামটা হলো। দিনভর গরমের পর একটু একটু দক্ষিণা বাতাস বইছে এখন। ব্যালকনির দরজা খোলা, মাঝে মাঝে স্নিগ্ধ হাওয়া আসছে ভেতরে। পাখার হাওয়ায় মিশে গিয়ে হারিয়ে যাচ্ছে হাওয়াটা। রাত নিঝুম হয়ে এলো। সিগারেট শেষ করে ধীমান বলল, অমনি রাগ হয়ে গেল তো? বিমর্ষ মুখে উল্টো দিকের সোফায় বসে পড়েছিল অনুসুয়া। মাথা না তুলেই বলল, রাগের কি আছে? আমার বাবা তো আর তোমার বাবা নয় যে ছানি হয়েছে শুনে দৌড়ে গিয়ে কুচবিহার থেকে কলকাতায় নিয়ে আসবে। এই দেখো, ধীমান হেসে ফেলল, আমি কি কিছু করব না বলেছি? থাক, তোমায় কিছু করতে হবে না। আমার ভাই দাদার যথেষ্ট ক্ষমতা আছে, তারা ঠিক ব্যবস্থা করে নিতে পারবে। আরে আচ্ছা বাবা, আচ্ছা, কাল শিলিগুড়ি পৌঁছে হোটেল থেকে শরণ ব্যানার্জিকে একটা ফোন করে দেব, তাহলে হবে তো? অনুসুয়া কোনো উত্তর করল না। এ সময় চুপ করে থাকাই শ্রেয়। ধীমান তাহলে চাপে থাকবে। বাথরুম থেকে ফিরে অনুসুয়া দেখল শুয়ে পড়েছে ধীমান। হাত চোখে আড়াআড়ি, অর্থাৎ ঘুমোয়নি। টিউব নিভিয়ে নাইট ল্যাম্প জেলে শুয়েছিল অনুসুয়া। তারপর উঠে ব্যাগ সুটকেস দেওয়ালের দিকে ঠেলে সরিয়ে বিছানায় এলো আবার। ঝিমলি সাধারণত জানালার ধারে শোয়, মাঝে অনুসুয়া, ধারে ধীমান। আজ ঝিমলি বাবার কোল খেসে ঘুমোচ্ছে। মেয়েকে সরালো না অনুসুয়া, নিজেই জানলার পাশে শুয়েছে, হাঁটু মুড়ে। ধীমান গলা ঝাড়ল, বলল, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বলেই দিয়েছে তেমন সিরিয়াস কিছু নয়। অনুসুয়া চুপ। ঘুমানোর চেষ্টা করো, কাল আর্লি মর্নিংয়ে উঠতে হবে, লং জার্নি। অনুসুয়া চুপ। ধীমান পাশ ফিরল, মেয়েকে টপকে আলতু হাত ছোঁয়ালো অনুসুয়ার মাথায়। 2-4 সেকেন্ড পর সরিয়ে নিল হাতটা। লঘুস্বরে বলল, অভিদার শালার ছেলের 1 বছর হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। শালার বিয়ে হয়েছে ক বছর হলো? এই জুলাইতে 2 বছর হবে। অনুসুয়া জানালার দিকে মুখ করল। খোলা জানালার পর্দা সরানো, বাইরে এক ফালি আকাশ দেখা যায়। 2-4টে ঘাস ফুল ফুটে আছে আকাশে। ওপর পানে বিচ্ছুরিত হচ্ছে রাস্তার নিয়ন বাতি। আলোর আভা বেপে আছে শূন্যে। তারা ফোটা গাঢ় নীল ওই আকাশে এই আলো পৌঁছবে না কোনোদিন, তবু যেন ছুঁয়েছে বলে ভ্রম হয়। তাকিয়ে তাকিয়ে আলো ছায়ার বিভ্রম দেখছিল অনুসুয়া। কখন যেন জড়িয়ে এলো চোখ। ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। চমকে উঠে রান্নাঘরে ছুটল অনুসুয়া। চায়ের জল জড়িয়ে ঝিমলিকে ওঠালো, ধীমানকেও টেনে তুলল। ঝিমলির জীবনে এই প্রথম ভ্রমণ। ঘুম থেকে উঠেই সে খুশিতে গঙ্গা ফরিং। তাকে তৈরি করে নিজেরাও যখন প্রস্তুত, ঘড়িতে তখন 5টা 20। ধীমান ট্যাক্সি ডাকতে গেছে। সন্তোষপুরের এই ফ্ল্যাটে মাস 8 আগে ভাড়া এসেছে অনুসুয়ারা। এখান থেকে বড় রাস্তা বেশ কিছুটা দূরে, সময় লাগবে ধীমানের। একটু একটু অস্থির বোধ করছিল অনুসুয়া। 6:25 শিয়ালদা থেকে ট্রেন, খানিকটা আগে না পৌঁছলে কোচ সিট খুঁজে পেতে হুড়ুদ্দুম লেগে যাবে। কেন যে সন্ধ্যের ট্রেনের টিকিট কাটল না ধীমান? দিব্যি ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যেত। তখনই রাতের ফোনের কথাটা মনে পড়ে গেল। ছি, যাওয়ার উচ্ছ্বাসে বাবার অসুখের কথাটা ভুলতে বসেছিল সে। ঝটিতে ফোনের বোতাম টিপল অনুসুয়া। ও প্রান্তে মা। দাদা বৌদি ইন্দ্ররা কেউ এখনো ওঠেনি নিশ্চয়ই। হ্যালো, কে অনু? তোরা এখনো বেরোসনি? এই বেরোবো। বাবা কেমন আছে মা? অপ্রান্ত কয়েক সেকেন্ডের জন্য নীরব। এক নৈঃশব্দ বাতাস হয়ে বাজছে কানে। তারপর কথা ফুটেছে।
ভোরবেলা রক্ত পড়েছে রে আবার। আবার? অনুসূয়া প্রায় চেঁচিয়ে উঠল। হ্যাঁ রে, তাজা রক্ত নয়, কেমন শুকনো শুকনো। কল্যাণীর স্বর নিস্তেজ। ওই কালচে মতো, দেখে মনে হয় অনেক দিন ধরে জমাট বেঁধে আছে বুকের মধ্যে। দাদাকে ডেকেছ? বলেছ তোমরা? বলবো, ওরা কাল অনেক রাতে শুয়েছে। একটা কিছু করো মা, বাবা। অনুসূয়ার স্বর বুঝে এলো। ট্যাক্সি এসে গেছে। হাত ধরে টানছে ঝিমলি। ধীমান ব্যস্ত মুখে ব্যাগ সুটকেস নিতে দৌড়ে এলো, হাঁপাচ্ছে। অনুসূয়া ফোন ছেড়ে দিল। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প গভীর অসুখ। এটি উপন্যাসটির প্রথম পর্ব আজ শুনলেন। আগামীকাল পরের পর্ব আবার পাবেন। সঙ্গে থাকুন। নমস্কার।